রাজকন্যা বলেন উচ্চ হেসে, রূপে গুণে শ্রেষ্ঠা আমি আজও এই দেশে, পুরুষের যোগ্য নহি হেও কি সম্ভব, বাঁধিয়া রাখিব তারে দিয়ে তনু মন, কিন্তু প্রভু চাই মোর প্রশ্নের উত্তর, সঠিক উত্তরেই পাব মোর মনোযোগ। আমি মধুমিতা দেব। আমার পেশা হলো আমি অপটোমেট্রিস্ট, চক্ষু বিশেষজ্ঞ। কিন্তু আমি সামান্য কবিতা, গল্প, একটু লেখালেখির মধ্যে থাকি। চতুর্মুখী ব্যাপার ভাবনাটা শুরু হয়েছিল, প্রথম শুরু হয় আমি বিভিন্ন রকম কবিতা, আমার অনেক ক্রিয়েশন ছিল যেগুলোকে আমার মাথায় আসতো যে সেটাকে নাট্যরূপ দেওয়া যায় না। তো এরকম ভাবে বহুদিন ধরে বহু প্রচেষ্টা করে আমার একটি কবিতা সাধনা নাম, সেই কবিতাটা আমি 2017-তে লিখি। তারপরে আমি সেটা আমার এক বন্ধু সঞ্চিতাকে বলি যে সে সেটাকে কিছু বলবে কিনা। তো সে সেটাকে পুরো কবিতাটা বলে, বাচিক শিল্পী হিসেবে সে পুরোটাই বলে এবং সেটাকে নাট্যরূপ দিয়েছিলাম। কিন্তু নাট্যরূপ দেওয়াতেও আমার তখন মনে হয় একটা যদি স্টেজ হয় ভালো হয়। তো এখানে আমরা 4 বন্ধু মিলে, অঞ্জনাদি এবং সঙ্গীতা আর সঙ্গে সঞ্চিতা আর আমি, 4 জনে মিলে এই ওদের দুজনের দুটো গানের স্কুল আছে, সঞ্চিতার আবৃত্তির একটি স্কুল আছে, আর আমি তো আমার তো এমনি স্কুল টুল নয়, আমার শুধু কলমটাই সাথী। তো কলমকে সাথী করে নেমে পড়লাম 4 জনে মিলে এবং জন্ম হলো চতুর্মুখীর। আপনি চক্ষু বিশেষজ্ঞ হয়ে হঠাৎ করে কবিতা, এটা নাটক ফাটক লেখার হঠাৎ করে ইন্সপিরেশন দেখুন, করতে পারছেন? আর সত্যি কথা বলতে হঠাৎ করে কোনোটাই হয় না। ছোটবেলা থেকেই লিখতে ভালোবাসতাম, লিখতাম। তো তখন কবিতার পাতায় পাতায় থাকতো, বইয়ের পেছনে, অঙ্ক খাতার পেছনে এসবই থাকতো। কিন্তু সেগুলো কখনো আমার ইচ্ছেও হয়নি বই বার করবো, লিখবো, এরকম এখনো কিছু মনে হয়নি। বাট সোশ্যাল মিডিয়া আসার দরুন টুকটাক লিখতে লিখতে বিভিন্ন জায়গায় এটা প্রকাশ পায়। একটু বয়স হয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধব বা কেউ আমার কবিতা পড়েছে, সঞ্চিতা কবিতা পড়ে হঠাৎ আগ্রহী হয়ে এটা যে আমার কবিতা বলবে, এবং আমার কবিতা বলার পর আমি দেখেছি সেই কবিতাটা অন্যরকম একটা রূপ ধারণ করেছে। আমি নিজে বাচিক শিল্পী নই, আমি শুধু লেখালেখির মধ্যেই থাকি, কিন্তু যখন কেউ বলে তখন সেই কবিতাটার রূপটাই বদলে যায়। তো তারপরেই আমার লেখালেখি। 7 বছর পর আপনার এই নাটকটা লিখেছেন, আজকে এটা ঠিক নাটক হবে, এটা সত্যি কথা বলতে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা এটা হলো, একটা মানুষ স্বপ্ন দেখলে, হ্যাঁ, আমরা ভাবি যে সকালবেলা উঠলাম, স্বপ্নটা ভুলে গেলাম, আর ওটা পূরণও হয় না। কিন্তু এটা অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণ। কারণ সবসময় চোখ বন্ধ করে করে কাস্টিং ভাবতাম, এইটা হবে, ওখান দিয়ে এইরকম ভাবে ঋষি আসছে, ওই দিক দিয়ে মণি আসছে, এইভাবে ও বলছে। তারপরে একদিন হঠাৎ দেখা গেল যে জিনিসটা এতদিন বাদে স্টেজে মঞ্চস্থ হচ্ছে, যেমন আমি চেয়েছিলাম ঠিক তেমনটি। তো এটা স্বপ্ন পূরণই বলবো, আর কি বলবো। আমি অঞ্জনা মল্লিক। আমার একটি সঙ্গীত প্রতিষ্ঠান আছে, আনন্দধারা মিউজিক একাডেমি। আমার ছোট ছোট কচি বাচ্চা, আমি বড়দেরও শেখাই, শুধু ছোটদের নয়। বাড়িতে বসেই আমার প্রতিষ্ঠান, সেখান থেকেই আমি গান শেখাই। তাদেরকে নিয়েই আজকের এই ক্ষুদ্র চতুর্মুখী ভাবনাটা। আসলে আমরা এই 4 জন বন্ধু মিলে এই গ্রুপটা করেছি। তো সেইটাকে যেহেতু চতুর্মুখ বলতে ব্রহ্মাকে বোঝায়, 4টি মাথা, তো সেইখান থেকেই আমরা একটা ভাবনাটা নিয়ে চতুর্মুখী বলতে আমাদের বোঝায়, এই ভাবনা থেকেই আমরা এই নামকরণটা করেছি। সেখান থেকে আমরা আজকে আমাদের প্রথম উপস্থাপনা, চতুর্মুখীর আজকে প্রথম উপস্থাপনা। এই চতুর্মুখী যে পুরো রিহার্সাল প্রোগ্রাম করতে করতে খুব টায়ার্ড ছিলেন, আর একটা ঘটনা শুনলাম। না, টায়ার্ড আমরা হই না, আমরা প্রচন্ড ভালোবাসি, যে কোনো পরিস্থিতিতেই এটাকে করি, ঝড় বৃষ্টি সবেতেই করি। হয়তো সামনে থেকে রিহার্সাল না করতে পারে, অনলাইনেও আমরা করে ফেলি। একটা ইনসিডেন্ট হয়েছে আমার পরিবারে, তার জন্য আমি অতটা ইনভলভ হতে পারিনি, কিন্তু এতটাই আমাদের 4 জনের, তার মধ্যেও পারলাম। মানে ওদের বন্ডিংটা, আমাদের বন্ডিংটা এমনই, কেউ কাউকে ছাড়া করব না, আমাকে এক মুহূর্তের জন্য ওরা ছাড়েনি। আমি সঙ্গীতা দত্ত, আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সঙ্গীত জীবন আমার খুব ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আমার ইতিমধ্যে 4টে সিডি অ্যালবাম আর কি রিলিজ হয়ে গেছে। গত বছর পুজোর সময় লাস্ট আমার অ্যালবাম রিলিজ হয়েছিল ভাবনা রেকর্ডস থেকে আর কি। এছাড়া সুরবিনা আমার সঙ্গীত প্রতিষ্ঠান,
আমার প্রাণের প্রতিষ্ঠান, যেখানে ছোট বড় সব ছেলেমেয়েদেরকেই ভোকাল ট্রেনিং, রবীন্দ্র নজরুল সব রকম সঙ্গীত শিক্ষা দেওয়া হয়। আর এর সাথে সাথে আর কি নাচটাও করতে আমার ভীষণ ভালো লাগে। বুঝতেই পারছেন, মানে শিল্পীদের, মানে আমি অবশ্য শিল্পী নই, আমি শিক্ষার্থী। আমার গুরুমা শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, আমি এখনো তার কাছে শিখি। তো আমি কখনোই বলবো না আমি শিল্পী, আমি সেই শিক্ষার্থী হয়ে থাকতে চাই আর কি। হ্যাঁ, এটা সত্যি একটু ডিফিকাল্ট, একদমই ঠিক বলেছেন। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যেটা হয়, রাত দিন সারাদিনই কাজ করতে হয়, কিন্তু যেটা হয় শিল্প বা শিল্পী, মানে সেই নেশাটাকে তো আর মানে কাটিয়ে ওঠা যায় না রেগুলারের মতো, মানে সকালবেলা ভোরবেলা উঠে সাধনা করা। চতুর্মুখীতে আমরা যারা 4 জন রয়েছি, তাদের মধ্যে 2 জন আর কি সঙ্গীত জীবনে রয়েছি। একজন ডক্টর, তিনি রচনা করেন, আর একজন বাচিক শিল্পী সঞ্চিতা। তো আমাদের ইচ্ছা আছে এটা ভবিষ্যতে আরো অনেক দূর, আমাদের নানা রকম কাজ করার ইচ্ছা আছে আর কি। তো দেখা যাক, আপনাদের সকলের আশীর্বাদ থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। আমার নাম সঞ্চিতা সরকার। 4 বন্ধু, অঞ্জনা মল্লিক, সঙ্গীতা দত্ত, মধুমিতা দেব এবং আমি সঞ্চিতা সরকার। আমরা এই চতুর্মুখী মিলে আমরা এই প্রথমবার একটি অনুষ্ঠান করলাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, এবং এতে আমরা নাচ, গান, কাব্যনাট্য আমরা এগুলো প্রদর্শন করেছি, পরিবেশন করেছি, এবং প্রথম আমাদের পরিবেশনা ছিল এটা। আমার সংস্থা এখানে যুক্ত ছিল, আবৃত্তি অকপট, আমার একেবারেই সদ্যজাত একটি সংস্থা। আমি আবৃত্তি চর্চা করি, আমি শ্রীমতী মধুমিতা বসুর ছাত্রী। আর আমার সঙ্গে ছিল হচ্ছে অঞ্জনা মল্লিকের আনন্দধারা এবং সঙ্গীতা দত্তের সুরবীণা। এবং আমাদের অনুষ্ঠানের সমস্তটা পুরো ভাষ্য এবং যা যা রাইট আপ ছিল সেটা পুরোপুরি ডক্টর মধুমিতা দেবের দ্বারাই সম্পন্ন হয়েছে। একটি তো ছিল সাধনা, যেটি ডক্টর মধুমিতা দেবের অনেক দিনের সাধনা। সেখানে পরিবেশন করলো হচ্ছে সুপর্ণা হাজরা, বিরসা রয় এবং ফিওনা সরকার। আর এছাড়াও আমরা স্বাধীনতা বন্দনা করেছিলাম, মানে 2 জন আমাদের খুব পরিচিত বিপ্লবী, যিনি প্রথম শহীদ হয়েছিলেন এবং যিনি একদম ভারত স্বাধীন হওয়ার কয়েক বছর আগে শহীদ হয়েছিলেন, সেই ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরাকে নিয়ে করেছিলাম আমরা একটি ছোট ওই কাব্যনাট্য মতো। সামনে রাখি বন্ধন উৎসব, তাই আমাদের তরফ থেকে একটু সামান্য আমরা রাখি পরিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন ডক্টর মধুমিতা দেব। তাকে আমরা রাখি পরিয়ে বরণ করে নিচ্ছি।
কোথায় যাবো
চাঁদের আলোর পেছনে কত তারা ম্লান হয়ে যায়, ম্লান হয়ে যায় নক্ষত্রের ধার। আজ তেমনই এক হারিয়ে যাওয়া নক্ষত্রের কাব্য কাহিনী আপনাদের উপহার স্বরূপ এনে দেবে ডক্টর মধুমিতা দেবের রচনায়। স্বর্ণচন্দ্রা তব মাঝে একই রূপের ছটা, তবু মিথিলায় আজ কালো মেঘের ঘটা। চিন্তিত মন্ত্রীবর, তার শান্তি নেই মনে, উপবেশন করবে কে এই রাজ সিংহাসনে? রাজকুমারী শিবলী, তার ধনুক ভাঙা পণ, তার প্রশ্নের উত্তরেই জিততে হবে মন। অনিন্দ সুন্দরী কন্যা, সোনার বরণ তনু, কেশ যেন মেঘ রাশি, ভ্রুযুগল বাঁকা ধনু। নৃত্য গীতে পটীয়সী, অপার বিদুষী, জিতবে কে বড় মাল্য, কোন মহামতি? কুমার দল পরাজিত হলেন ধীরে ধীরে, মাথা নত করে নিজ রাজ্যে গেলেন ফিরে। চিন্তিত মহামন্ত্রী বলেন করজোরে, সিংহাসন কি থাকবে শূন্য এ রাজ্যের তরে? এ কেমন প্রতিজ্ঞা তব হে মিথিলা কুমারী? অযোগ্য রাজন পাবে না রাজ্য, বলেন কন্যা শিবলী। কুলগুরু গ্রহাচার্য বলেন, তিষ্ট মন্ত্রীবর,
দেখাও কন্যা তব হস্ত, কর প্রসারিত কর। কন্যা হস্তে কুলগুরু রাখিলেন চোখ। শীঘ্রই আছে কন্যা তব বিবাহেরই যোগ। মহামন্ত্রী মুক্ত করোনা হস্তিটিরে, খুঁজি ঠিক নেবে সেই ভাবি রাজনেরে। রাজকন্যা বলেন শুনি, প্রভু ক্ষান্ত হন, কেমনে রক্ষিবে তবে মোর অমুখ পণ? মোর যোগ্য কুমার কি নাহি পাবো আমি? গর্জে ওঠেন রাজগুরু। ওরে মূঢ় অহংকারী, যোগ্য রাজকুমার পাবে এই সিংহাসন। তুই কন্যা হবি না তার যোগ্য নির্বাচন। তার কাছেই দর্প তোর চূর্ণ হবে ওরে, বাঁধিতে পারিস যদি তারে সংসার সায়রে। প্রগল্ভা রাজকন্যা বলেন উচ্চ হেসে, রূপে গুণে শ্রেষ্ঠা আমি আজও এই দেশে। পুরুষের যোগ্য নহি হেও কি সম্ভব? বাঁধিয়া রাখিব তারে দিয়ে তনু মন। কিন্তু প্রভু চাই মোর প্রশ্নের উত্তর, সঠিক উত্তরই পাব মোর মনোযোগ। অবশেষে রাজহস্তি মুক্ত হলো পথে, খুঁজে নেবে সিংহাসনের যোগ্য রাজনেরে। রাজহস্তি নামিল রাজপথে যেথা, শালগ্রাংশু মহাভুজ যুবা বসেছিল সেথা। ধূলি সজ্জা মাঝে যুবা নিজ কথা ভাবে, সপ্তডিঙা ডুবেছে তার অতল সাগরে। চম্পা নগরে এক পর্ণ কুটিরে, রাখিয়া আসিয়াছে সে নিজ জননীরে। হারায় সকল ধন, ভিখারি সে আজ, অথচ সে ছিল কোন রাজার কুমার। পিতৃব্য ছিল তার বিশ্বাসঘাতক, রাজাকে হত্যা করে নিল সিংহাসন। পলায়ন করলেন গর্ভবতী রানী, রাজপ্রাসাদ ছেড়ে মাতা হলেন ভিখারিণী। গভীর অরণ্য মাঝে জন্মিলেন কুমার, গোপন রেখেছেন আজও পরিচয় তার। জননীর ছিল ভাই দৃঢ় বিশ্বাস, পুত্র করবে পিতৃরাজ্য পুনরুদ্ধার। হায়, সে মায়ের স্বপ্ন হলো না সফল, সাগরে ডুবেছে তার রাশি রাশি ধন। সহসা সে রাজহস্তি এলো তার কাছে, বসাইয়া দিল তাকে রাজ সিংহাসনে। চমকিত পথিক প্রশ্ন করে মন্ত্রীবরে, মন্ত্রীবর প্রণমিল তাকে করজোড়ে। চারিদিকে বেজে ওঠে শঙ্খ ঘণ্টা ধ্বনি, প্রজাগণ দিল সবে জয় জয় ধ্বনি। এতক্ষণে মন্ত্রীবর পথিকেরে কয়, মহারাজ দিন তবে তব পরিচয়। মহাজনক নাম মোর, নিঃস্ব বণিক আমি। কোন কালে রাজবধূ ছিলেন মোর মাতা জানি। আজও পরিচয় গোপন মোর অজ্ঞাত কারণে। দক্ষিণী জননী আছেন আজও চম্পানগরে। বুঝিলেন মহামন্ত্রী এ যে সঠিক নির্বাচন, কন্যার উপযুক্ত স্বামী হবেন মহাজনক। কিন্তু কন্যা শিবলী সাধলেন বাদ, ভেদিতে হবেই তাকে প্রশ্নের বান। কি তব প্রশ্ন বলো শুচিস্মিতে। মহাজনক কহিলেন সুনির্মল চিতে। দেখিলেন রাজকন্যা তাকে মেলি পদ্ম আখি। এ কি, কেই নিরহর শালুপ্রাংশু মহাভোজ রথী। পদ্ম আখি সহসাই অবনত হয়, গ্রাসিল তাহাকে আজ কিছু হারাবার ভয়। একে একে চূর্ণ হলো প্রশ্নবান তার, বিনষ্ট হলো কন্যার দর্প অহংকার। বলিল কন্যা মতিমালা পরিয়ে তাহার গলে, স্থান দিও মোরে আর্য তব চরণ তলে। পিতৃব্য কন্যা হলেন
মহাজনকের রানী, অজান্তেই পেলেন তাঁর হৃতরাজ্যখানি। তবু এত সুখ তার সইল না হায়, সুখের অসুখ যেন পিছে তার ভাই। ধন সম্পদে তার নেই কোনো টান, সুন্দরী রমণীয় মাতার সমান। সব ছাড়ি সাধনায় দিতে চায় মন, নিষ্প্রয়োজন তার যশ কাম ধন। রাজমাতা শিবলীকে বলেন করজোড়ে, বাঁধিতে হবেই তাকে তব বাহু ডোরে। ম্লান হেসে বলেন বধূ, হে রাজমাতা, তার ঔরসে হবেই পুত্র, দিলাম এই কথা। হায় অদৃষ্ট, আড়াল থেকে হাসল করুণ হাসি। ছলা কলার বাঁধন ছিঁড়ে রাজা হলেন বনবাসী। বৃথাই গেল রূপ যৌবন, বৃথাই ভালোবাসা। বংশ প্রদীপ জ্বলে ওঠার রইল না আর আশা। বোধিলাভ করতে রাজন হলেন বনবাসী, আর কনক কেউর খুলে কাঁদেন তারই সেবাদাসী। ভিক্ষুণীর পরিধানে রাজবেশ ছেড়ে রাজমহল ত্যাগ করে পর্ণকুটিরে শুরু হলো সাধনা তার পুত্র লাভের তরে। স্বর্গীয় সে দুটি তাঁর আরণ পরে ঝরে। বহু জন্ম পরে সফল হলো সাধনা, ধরায় আবির্ভূতা হলেন কন্যা যশোধরা। মহারাজ মহাজনক বহু জন্ম পরে জন্মিলেন শাক্য বংশে সিদ্ধার্থ রূপে। এই জন্মেই মনস্কাম পূর্ণ হলো দুজনার, শেষ হলো শিবলীর চরম প্রতীক্ষা। রাহুল এলো যশোধরার কোল আলো করে, তবু পুত্র স্নেহ পারল না রাখতে তাকে ধরে। রাজ ঐশ্বর্য ছেড়ে রাজা আবার হলেন বনবাসী। শূন্য হলো রাজপ্রাসাদ নিঃস্ব লুম্বিনী। জন্ম জন্মান্তরের সাধনার পরে বোধিসত্ত্ব হলেন তিনি, বোধি লাভ করে। মানব জীবন ধন্য যে আজ বুদ্ধ নামে ডাকে। মা শিবলীর সাধনার কেই বা খবর রাখে। সঙ্গীতে আছেন অঞ্জনা মল্লিক, ডক্টর মধুমিতা দেব, সঙ্গীতা দত্ত এবং অলিভিয়া দেব। সৌজন্যে আমাদের এক এবং একমাত্র লতা মঙ্গেশকরজি, এবং অভিনয়ে আছেন, সাধারণত আলেখ্যের মধ্যে যে অভিনয়ের অংশ আছে সেখানে অংশগ্রহণ করেছেন সঙ্গীতা দত্ত, ফিওনা সরকার এবং সুপর্ণা হাজরা। সবে 5, স্কুলের পাঠ শুরু হলো তমলুকের হ্যামিল্টন স্কুলে। এক মাকে হারিয়েছি ছেলেবেলায়, তাই শপথ নিলাম শৃঙ্খলিত আর এক মাকে মুক্ত করা। যোগ দিলাম অনুশীলন সমিতিতে। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের অত্যাচার তখন চরম আকার ধারণ করেছে। ক্ষোভে ফেটে পড়ছে তমলুক। এর মধ্যেই কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র চলতে লাগলো। ষড়যন্ত্রে যোগ দিলাম আমিও। জানতাম ধরা পড়লে মৃত্যু নিশ্চিত, কিন্তু মায়ের মুখের হাসি ফিরিয়ে আনতে যে হাসি মুখে মৃত্যুকেও আলিঙ্গন করতে পারি। 30 এপ্রিল রাতে প্রস্তুত ছিলাম আমি। প্রফুল্ল ছিল আমার সাথে। ঘড়িতে তখন ঠিক 1:30। বাংলো থেকে বেরোতে দেখলাম লাল মুখোটার গাড়ি এগিয়ে আসছে, একটু একটু করে, একটু আরো একটু। প্রস্তুত হলাম আমি। আমার নাগালের মধ্যে আসতে সর্বশক্তি এক করে গাড়ি লক্ষ্য করে ছুঁড়ে মারলাম বোমাটা। ভয়ঙ্কর বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল চারিদিক। আমি আর প্রফুল্ল দুজন পালিয়ে গেলাম 2 প্রান্তে। না, ব্যর্থ হয়েছিল এই প্রচেষ্টা।
নয়, প্রাণ চলে গেল দুজন ভিন দেশে। হাসির মঞ্চে হাসি মুখে দেশমাতৃকার কাছে পড়লাম বিজয় মালা। ইতিহাসের পাতায় লেখা রইল আমার নাম, জন্ম নিল